গণহত্যা অভিযুক্ত আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্তর্ভুক্ত বাকি 13 দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে বারবার সমর্থন না করতেন, সমর্থিতভাবে তারা ভোটে জাতীয় সংসদে না আসতেন, তাহলে কিন্তু কখনোই এই জাতীয় সরকার বা জাতীয় নির্বাচন হতো না। জাতীয় পার্টির দুটি অংশ, রওশন এরশাদ আর জিএম এরশাদ, এই দুইজন বিভিন্ন সময় নাটক বিনিময় করেন, নাটক করেন। কেউ করে নাটক, কেউ করে সিনেমা। এই নাটক সিনেমা করতে করতে নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে এসে ওনারা চট করে সিদ্ধান্ত নিয়ে নেয়। বিএনপির এক এক লিডার এক এক কথা বলে। কেউ বলে যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, আবার কেউ বলে যে নিষিদ্ধ করতে হবে। গণহত্যা অভিযুক্ত আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্তর্ভুক্ত বাকি 13 দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। আপনার অথবা আপনার রাজনৈতিক দলের অবস্থান কি এই ব্যাপারে? ধন্যবাদ। আমি আগেই বলি, চুরি যে করে আর চোরাইকৃত মাল যে কিনে সম অপরাধী। দীর্ঘ 17 বছর যে ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ পরিচালনা করেছে, তার সহযোগী হিসেবে একমাত্র দল সেটি হলো জাতীয় পার্টি। আর এই জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে বারবার সমর্থন না করতেন, সমর্থিতভাবে তারা ভোটে জাতীয় সংসদে না আসতেন, তাহলে কিন্তু কখনোই এই জাতীয় সরকার বা জাতীয় নির্বাচন হতো না জাতীয় পার্টির কারণে। দেখেন, বিগত নির্বাচনগুলোতে দেখা গিয়েছে এই জাতীয় পার্টি তো 3টি ভাগে বিভক্ত। এই জাতীয় পার্টির দুটি অংশ, রওশন এরশাদ আর জিএম এরশাদ, এই দুইজন বিভিন্ন সময় নাটক বিনিময় করেন, নাটক করেন। কেউ করে নাটক, কেউ করে সিনেমা। এই নাটক সিনেমা করতে করতে নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে এসে ওনারা চট করে সিদ্ধান্ত নিয়ে নেয়। ভাগাভাগি যখন হয়ে যায় তখন তারা নির্বাচন করে এবং এই নির্বাচনে যখনই জাতীয় পার্টি অংশগ্রহণ করে তখনই জাতীয় ইলেকশন গুলো অনুষ্ঠিত হয়ে যায়। আচ্ছা, এই জাতীয় পার্টি সঙ্গে যে আরো যে 12টি দল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি 2টি আর অন্য আরো 12টি, মোট এই 14টি দলকে আওয়ামী লীগকে যেরকম নিষেধাজ্ঞা করা হয়েছে সাংগঠনিক ভাবে, এইরকম ভাবে বাকি 13টা রাজনৈতিক দলকেও নিষিদ্ধ করাটা, এটা আমার মনে হয় মানে জনগণেরও একটি দাবি। এবং এই 14টি রাজনৈতিক দল বাজিয়ে দেয়। এই রাজনৈতিক দলকে যখন নিষিদ্ধ করতে পারবো, এই রাজনৈতিক দলকে বা রাজনৈতিক দলের সংগঠনকে, সাংগঠনিক কার্যক্রমকে যখনই আমরা নিষিদ্ধ করতে পারবো, তখনই কিন্তু এই যে দেশে যে অন্যায়গুলো হয় বা যে কোনো মানুষ বা যে কোনো চোর ডাকাত যে অন্যায়গুলো করে, আব্দুল কাদের জিলানী, আমি একটু একটা প্রশ্ন রাখি আপনার কাছে। জি, আমি একটু আপনার কাছে একটি প্রশ্ন রাখি। জাতীয় পার্টি এবং অন্যান্য রাজনৈতিক যে দলগুলো তারা নির্বাচনে গিয়েছে, এটি তাদের অন্যতম, আপনার অভিযোগ হচ্ছে যে এটি তাদের উচিত হয়নি, একটি অন্যতম কারণ যে আওয়ামী লীগ যে নির্বাচনগুলো করেছে তাতে জাতীয় পার্টি গিয়েছে এবং অন্যান্য যে রাজনৈতিক দল গিয়েছে, সেই বিষয়টি আপনি মনে করেন যে সেটি উচিত হয়নি, এই তো বিষয়টি। আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আপনি কি নির্বাচনে অংশ নিয়েছিলেন এর মধ্যে? আমি এর মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করিনি, তবে আমি 2018 সালে যে আমাদের বিএনএফ প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, উনি আমাকে বলেছিলেন, যেহেতু আমি একটি দলের চেয়ারম্যান, আমাকে বলেছিল যদি আপনি সম্মতি দেন বা আপনার যদি ইচ্ছা প্রকাশ করেন পরিচিতির জন্য, আপনার এলাকার জনগণের জন্য, ভোটারদের জন্য আপনি জাতীয় ইলেকশন পার্টিসিপেট করতে পারেন। তবে সেই পার্টিসিপেট করেছিলাম 2018 সালের 30শে ডিসেম্বর যে নির্বাচনটা হওয়ার কথা ছিল, সেটি বাংলাদেশের ইতিহাসে বিশ্বের কাছে কলঙ্কিত একটি অধ্যায় রচিত হয়েছে। 29শে ডিসেম্বর কালো রাত্রে নির্বাচন হয়ে গিয়েছিল। সেই কালো রাতের যে মানে কলঙ্কিতময় অধ্যায়ের নির্বাচন। জি, আমি যদি একটু বলি, আব্দুল কাদের জিলানী 2018 সালে, জি আব্দুল কাদের 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি যেমনটা বলছিলেন অংশ নিয়েছিলেন। বগুড়া, আদমদিঘি, দুপচাচিয়া 3 আসন, আমি যদি ভুল না করে থাকি, বিএনএফ মনোনীত প্রার্থী টেলিভিশন মার্কা ছিল আপনার। তাহলে আপনি কেন নির্বাচনে অংশ নিয়েছিলেন? আমি আসলে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, বিএনএফ প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ বলেছিলেন আমরা এককভাবে আমরা নির্বাচন করছি, আমরা কোনো দলকে সমর্থন করছি না,
কিন্তু নির্বাচনের একটা পর্যায়ে গিয়ে দেখি নির্বাচনের শেষ মুহূর্তে 25শে ডিসেম্বর এই আবুল কালাম আজাদ আমরা যে 57 জন প্রার্থী ছিলাম এই 57 জন প্রার্থীকে উনি কলঙ্কিত করেছে। কেমন করে কলঙ্কিত করলো? উনি 25শে ডিসেম্বর সাবেক খুনি হাসিনাকে বলেছে টেলিভিশনের ভোট নৌকায় হোক, এই বলে টোটাল 57 জনের টোটাল কাগজ তালিকা এগুলো শেখ হাসিনা উঠিয়ে দেয়। এরপর থেকে আসলে আমি যখন জানতে পেরেছি তখন আমি নিজের কাছে অনেক অপরাধী মনে করেছি এবং আমার জনগণের কাছে আমার লোকজনের কাছে আমি তখন নিজের অপরাধটা স্বীকার করেছি। আর যদি জানতামই যে বিএনএফ প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ নৌকাকে বা সাবেক খুনি হাসিনাকে সমর্থন করবে আসলে আমি সেই নির্বাচনে পার্টিসিপেট করতাম না। আসলে আমার যেটা ভুল ছিল, এই ভুলের কারণে আমি সবার কাছে ক্ষমা আপনাদের জি আব্দুল কাদের জিলানী, ধন্যবাদ। আমি নিশ্চয়ই আসবো আপনার কাছে। আসাদ বিন রনি, একটি প্রসঙ্গে আপনার কাছে আসি। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি কয়েকদিন আগে বলেছেন যে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মাঠে নেমেছে তারা জাতীয় নির্বাচনে ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার ভোটও পাবে না। আর যে কজন লোক জড়ো হয়েছে যদি আওয়ামী লীগকে বাধা দেওয়া না হয় তাহলে ঢাকার একটি ওয়ার্ডে এর চেয়ে বেশি লোক হবে আওয়ামী লীগের। তার কথা, এই ছেলে মেয়েদের নিয়ে ইউনূস সরকার একটি খেলা শুরু করেছে, তাদের মাধ্যমে নানা বিষয় মাঠে নিয়ে আসছে, তাদের সামনে পিছনে পুলিশ দিয়ে মিছিল করায়, সমাবেশ করায়। ওই এলাকায় তো পুলিশ মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে, তারা করে কিভাবে? এই প্রশ্নের উত্তর আমি যদি বলি আপনি কিভাবে দিবেন আসাদ বিন রনি? দেখুন, ফজলুল সে একসময় ছাত্রলীগের সভাপতি ছিল। ছাত্রলীগ করা একজন লোক, সে চাইবে না তার বিগত দিনের বন্ধু প্রেমিক সংগঠনটা নিষিদ্ধ হোক, এবং সে এটা না চাওয়ার কারণে বিভিন্ন সময় এই আওয়ামী লীগ নিষিদ্ধ সহ এই ছাত্র জনতা যারা সকল দল মতের বাইরে গিয়ে একটা গণ অভ্যুত্থান সংগঠনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তাদেরকে বিভিন্ন সময় সে এই প্রতিপন্ন করে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক বক্তব্যই দেয়, অনেক কথাই বলে। কিন্তু আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় তার অবস্থা আমরা দেখেছি, সে কি বলেছে, কি করেছে, তার মুভমেন্ট কি। সে নিজে কয়বার জিতে এমপি হইতে পারছে, তার নিজের হিস্টোরি যদি দেখেন সে তো অনেকবার নির্বাচনে হেরেছে। আসলে এই ধরনের লোকজনের কাছে থেকে এই ধরনের বক্তব্য আমরা আশা করি না সিনিয়র সিটিজেন। তারপরও সে বলে, আবার অনেকে বলে যে তাকে দিয়ে এগুলো বলানো হচ্ছে। আপনারা দেখবেন না, মানে বিএনপির এক এক লিডার এক এক কথা বলে। কেউ বলে যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, আবার কেউ বলে যে নিষিদ্ধ করতে হবে, আবার কেউ বলে যে আজকে শুনতেছি তারা নাকি আরো 6-7 মাস আগে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে। আসাদ বিন রনি, আমি তথ্যটা দেই, আপনি যে কথাটা বলেন কথা শেষ করে দেন, কথা শেষ করে দেন। তারা চিঠি, তারা 5-6 মাস আগে প্রধান উপদেষ্টার কাছে তারা চিঠি দিয়েছে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা যায়। তো আমরা এই যে আমাদের যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনে কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে বিএনপির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তাদের আমরা চেয়েছি, যেহেতু সকল ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমর্থন দিচ্ছে, এই আমাদের সমর্থনের সাথে যেন বিএনপি একতা প্রকাশ করে। কিন্তু আমরা কিন্তু তাদের কাছ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পাইনি। কিন্তু ঠিক যখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারপরে আমরা শুনতে পাচ্ছি মির্জা ফখরুল বলছে, সালাউদ্দিন বলছে যে তারা দীর্ঘদিন দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে, তারা দীর্ঘদিন যাবতই চিঠি দিয়ে আসছে প্রধান উপদেষ্টার সাথে, তাতে যখনই সাক্ষাৎ হয়েছে তখনই তারা নাকি এই কথাটা উল্লেখ করেছে। এটা হলো রাজনৈতিক এক ধরনের স্টান্টবাজি। তো আমরা আসলে রাজনৈতিক, এটা রাজনীতি এটা অপরাজনীতি, এবং আমরা এটা কি বলি রাজনীতির নোংরামি, রাজনীতির বিউটি না। আমরা আশা করবো যে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের তরুণরা অনেক সচেতন, তারা এই ধরনের চালাকি, এই ধরনের ভণ্ডামি এবং এই ধরনের
স্ট্যান্ডবাজির পলিটিক্স তারা বুঝে, এবং আশা করবো তারা এই পলিটিক্স থেকে পরিহার করে নতুন ক্লিন পলিটিক্সে তারা ধাবিত হবে। কারণ এই ধরনের স্ট্যান্ডবাজির পলিটিক্স এই বাংলাদেশে চলবে না। মানুষ এখন বেশিরভাগ মানুষই স্বশিক্ষিত, আগের মতো শিক্ষার হার অনেক বেশি, মানুষ অনেক অল্প কথাতে অনেক কিছু বোঝে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।